আমরা পড়ছি কি সেল স্ট্রাকচারস অ্যান্ড ফাংশন, এই চ্যাপ্টারের মধ্যেই আমরা আছি। তো সেলের ভ্রমণ করতে বেরিয়েছি আমরা, কোষের ভ্রমণ, বাইরে বাইরে ঘুরছিলাম, তারপরে অনুন্নত জায়গায় ঢুকেছি, মানে প্রোক্যারিওটটা আমরা শেষ করেছি। আজকে একদম ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা প্রবেশ করব। এই ইউক্যারিওটিক কোষের গঠনতন্ত্র সম্বন্ধে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে। আমরা যদি একটা ইউক্যারিওটিক কোষ দেখি, একটা ইউক্যারিওটিক কোষের মোটামুটি একটা গঠনে কি থাকবে না, বাইরে এরকম একটা আউটার লেয়ার থাকে, এবং এই আউটার লেয়ার সহ ভেতরের যে অংশটা, টোটাল যে অংশটা, এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশটাকে আমরা কি বলি না প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম কনসিস্ট অফ টু পার্টস। কি কি? সেল এনভেলপ, সরি প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম অ্যান্ড যদি নিউক্লিয়াস থাকে তাহলে সেটা হবে। তাহলে আমি নিউক্লিয়াস ধরলাম, যখন নিউক্লিয়াসটা এঁকেও দিলাম নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস যেহেতু উন্নত, তার কতগুলো থাকবে কি, নিউক্লিয়াস পোর, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার লাস। তাহলে কি কি করলাম? রেটিকুলাম দিলাম, মেমব্রেন দিলাম, নিউক্লিওলাস দিলাম, নিউক্লিয়ার পোর দিলাম, আর যেটা প্লাজম আর তরল নিউক্লিওপ্লাজম। এই কটা পার্ট নিয়ে একটা কমপ্লিট নিউক্লিয়াস তৈরি হলো, এটা আমাদের জানা। সাইটোপ্লাজম অ্যাকর্ডিং টু পজিশন, এক্টোপ্লাজম অ্যান্ড এন্ডোপ্লাজম। একটো মানে বাইরের দিকের সেল ওয়াল বা সেল মেমব্রেনের পাশ দিয়ে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এই যে পাশ দিয়ে যেটা, আর ভেতরেরটা হচ্ছে এন্ডোপ্লাজম, এই ভেতরের অংশ। ভেতরের অংশটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই সলিউশন, আর এই বাইরের দিকের সাইটোপ্লাজমটা হচ্ছে জেল। সেল এবং জেল দশা যখন হয়, এই প্রোটোপ্লাজম আসছে কোথার থেকে না, সেলের দুটো ভাগ, সেলের দুটো অংশ, একটা হচ্ছে প্রোটোপ্লাজম আর একটা হচ্ছে এনভেলাপ বা সেল এনভেলাপ। এই সেল এনভেলাপের আবার দুটো পার্ট, কি, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। প্রোটোপ্লাজমকে কভার করে যেটা থাকবে সেটা হচ্ছে সেল মেমব্রেন, আমরা জানি। এই অবধি কিন্তু কমন যে কোনো ধরনের ইউক্যারিওটিক কোষে, কিন্তু যদি এর বাইরে ইনার্ট নন লিভিং যদি পার্ট থাকে, যে ওকে প্রোটেকশন দেবে, তখন তাকে বলছি আমরা সেল ওয়াল। এছাড়া কি মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি থাকে, মেমব্রেন বাউন্ডেড, ডাবল মেমব্রেন বাউন্ডেড, সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড, বিভিন্ন অর্গানেলি থাকে। তো এই যে অর্গানেল থাকবে সাইটোপ্লাজমে, এবার ভাসমান হচ্ছে অর্গানেলি। এই অর্গানেলি আবার থ্রি টাইপস: টু মেমব্রেন বাউন্ড, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, আর হচ্ছে উইদাউট মেমব্রেন। ঠিক আছে, মোট আমরা পড়ে এসেছি, জেনে গেছি ডাবল মেমব্রেন বাউন্ড হচ্ছে তিনটে সেল অর্গানেলি আছে, মূলত কি, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া
এবং হচ্ছে ক্লোরোপ্লাস্ট। যেহেতু এটা ইউক্যারিওটিক কোষ, সেই জন্য কোষটা ডাবল মেমব্রেন বাউন্ড, তবু আমরা এখানে এটাকে অর্গানিলি বলছি না। কেন বলছি না? ইউক্যারিওটিকের ক্ষেত্রে বলছি না, কিন্তু প্রোক্যারিওটিকে কিন্তু বলি। পার্থক্যটা বোঝো। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড কোনটা হবে? আমি এটা মোটে ভাবতেই যাব না, আমি উইদাউট মেমব্রেন দুটো আছে সেটাকে জানবো, রাইবোজোম আর হচ্ছে লাইসোজোম। এছাড়া যা যা পড়ে রইল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করে গলগি বডিজ, লাইসোজোম, পারক্সিজোম, যা যা পড়ে রইল সব হচ্ছে ভ্যাকুওল, যা যা পড়ে রইল সব হচ্ছে সিঙ্গেল বা মনো বাউন্ডেড অর্গানলি। তো এই মোটামুটি ধারণাটা নিয়ে আমরা এতদিন এসছি। নিটে এই ধারণা নিয়ে চললে হবে না। তাহলে নিটে কী ধারণা নিয়ে চললে হবে? সেই ধারণাটার জন্য আমরা এবার নিটের মধ্যে প্রবেশ করব। এইটুকু অবধি যে পড়ালাম, যা বোঝালাম, তাতে আশা করছি আমি একটা কী করলাম, রিক্যাপচুল করলাম, মানে আগের যে ধারণাগুলো ছিল সেই ধারণাটা আমাদের একবার স্মরণ করলাম। ঠিক আছে? যদি বোঝার বা কোনো কিছু অসুবিধা হয় তাহলে কোশ্চেন করবি, আর যদি সাউন্ড না যায় তাহলে আমাকে জানাবি। নেক্সট তাহলে আমরা ঢুকবো, এবার একদম ভেতরে প্রবেশ করে যাব। ইউক্যারিওটিক সেল। তো ইউক্যারিওটিক সেল, আমরা ইউ মানে কি জানি? আমরা প্রত্যেকেই জানি ইউ মিনস অ্যাডভান্স। ক্যারিয়ন থেকে এসছে ক্যারিওটিক, ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস। তাহলে অ্যাডভান্স নিউক্লিয়াস সেই সব নিউক্লিয়াস যাদের ক্যারেক্টারটা উন্নত মানের। এর মধ্যেই কিন্তু আমরা দু ধরনের কোষ মূলত পাব। তার আগে যেটা আমরা বোঝার চেষ্টা করি, দ্য ইউক্যারিওটিক ইনক্লুডস কাদের করাচ্ছে না, চারটে কিংডমকে এর মধ্যে অ্যাড করা হয়েছে। শুধুমাত্র মনেরা কিংডমটা চলে গিয়েছিল কোথায়? প্রোক্যারিওটিকের মধ্যে। কিন্তু এনসিইআরটি যেটা বলছে ঠিক বলছে, প্রোটিস্টা, এর মধ্যে প্ল্যান্টও আছে, অ্যানিমেলও আছে। তোমরা জানো, উদাহরণগুলো বলছি না। প্ল্যান্টস তো জানোই, প্ল্যান্টস বলতে একদম অ্যালগি, ব্রায়োফাইটা, টেইডোফাইটা থেকে শুরু করে একদম অ্যাঞ্জিওস্পার্ম পর্যন্ত। অ্যানিম্যালস সব অ্যানিম্যালগুলো, এবং ফানজি। এই আলাদা চারটে কিংডম ইনক্লুড করা হচ্ছে কোথায় না, ইউক্যারিওটিক সেলের মধ্যে। আউট অফ 4 আউট অফ 5 কিংডমস আর ইনক্লুডেড ইন ইউক্যারিওটস, যেটা আমি লিখে দিলাম মনে রাখার জন্য। ইন ইউক্যারিওট সেল দেয়ার ইজ অ্যান এক্সটেন্সিভ কম্পার্টমেন্টালাইজেশন। বারবার বলে এসছি, এখানেও কিন্তু এই কথাটা কিন্তু বলা রইল। কার মাধ্যমে? এনসিইআরটি বলল। অতএব কম্পার্টমেন্টালাইজেশন মানে এটা কি? আমাদের যদি একটা বাড়ির সঙ্গে একটা কোষের তুলনা করি, বিভিন্ন রুম আছে বিভিন্ন ধরনের, তাই না? পড়ে এসছি আমরা। তাহলে বিভিন্ন রুমে বিভিন্ন রকম কাজকর্ম হয়, বিভিন্ন রকম তার সাজসজ্জা। তাহলে নিউক্লিয়াস, সেই যে নিউক্লিয়াস, সেও কিন্তু একটি ডাবল মেমব্রেন অর্গানেলি, সেও একটা কম্পার্টমেন্টের মধ্যে রইল। এখানে আবার মাইটোকন্ড্রিয়া, সেও কিন্তু ডাবল মেমব্রেন, সেও একটা কম্পার্টমেন্ট তৈরি করে রইল। এখানে একটা আছে তোমার মনে করো ক্লোরোপ্লাস্টিড বা প্লাস্টিড, সেও কিন্তু ডাবল বেন্ডেড, এগুলো থাইলাকয়েড রইল। এখানে লাইসোজোম, সে সিঙ্গেল বাউন্ডেড, সেও কিন্তু একটা মেমব্রেন তৈরি করে রইল। এখানে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে ইয়ারক আর আরিয়ারক, সেও কিন্তু কম্পার্টমেন্ট করে রইল। তাহলে এই কম্পার্টমেন্টালাইজেশন মেনলি ইউক্যারিওটিক কোষের যে কম্পার্টমেন্টালাইজেশন সাহায্য করছে কে
না সাইটোপ্লাজমে অবস্থিত সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন মূলত মেড আপ অফ ইউনিক প্রোটিন, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু অনেকবার এখান থেকে প্রশ্ন করেছে। তো এই যে টিউবুলিন প্রোটিন, এই যে টিউবুলিন প্রোটিন ইউক্যারিওটিক কোষে থাকে, তারাই কিন্তু বিভিন্ন কম্পার্টমেন্টালাইজেশনের জন্য বিভিন্ন সূত্র তৈরি করতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, আমরা যখন সেল ডিভিশনে পড়বো সেখানে পড়বো যে এরকম বিভিন্ন ধরনের মেশ আকৃতি, মানে প্রোটিন মেশ তৈরি করে ফেলবে। তাই বলা হচ্ছে ইন ইউক্যারিওটিক সেল দেয়ার ইজ অ্যান এক্সটেন্সিভ কম্পার্টমেন্টালাইজেশন অফ সাইটোপ্লাজম থ্রো দ্য প্রেজেন্স অফ মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি। ঠিক আছে, আগেই আলোচনা করলাম। দ্যাট ইজ অল মেমব্রেন বাউন্ডেড অর্গানেলি আর কম্পার্টমেন্টাল ইটসেলফ, মানে নিজে নিজে কম্পার্টমেন্ট তৈরি করে নিয়েছে, নিজে নিজে কম্পার্টমেন্ট তৈরি করে ফেলেছে। ইউক্যারিওটিক সেল পজেস অর্গানাইজড নিউক্লিয়াস উইথ নিউক্লিয়ার এনভেলপ। তাহলে প্রোক্যারিওটের সঙ্গে পার্থক্য কি? ওটা আনঅর্গানাইজড, ওখানে নিউক্লিওয়েড বা জেনোফোর ছিল, এরকম সার্কুলার ডিএনএ। আর এখানে তা না, এখানে একদম কম্পার্টমেন্ট এরকম পুরো ডাবল মেমব্রেন, পোরাস। আমি একটা প্রশ্ন করেছি, একটু দেখো তো। আমরা জানি কি যে অ্যানিম্যাল সেলের বাইরে কখনোই সেল ওয়াল থাকে না। প্লান্ট সেলের বাইরে, এই যে প্লান্ট সেল যদি এটা হয়, এই প্লান্ট সেলের বাইরে সেল ওয়াল থাকে। এই সেল ওয়াল বা কোষ প্রাচীরের অনেকগুলো পার্ট থাকবে সেল ওয়ালের, তাই তো? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, খুব রেয়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেকেন্ডারির আবার S1, S2, S3 পার্ট আছে। S2টা সবচেয়ে বেশি থিক, খুবই থিকনেস। তো এরকম পাশাপাশি যখন আরেকটা সেল হয়, আরেকটা সেল যখন আবার থাকবে, তাহলে তার মাঝখানে থাকবে হচ্ছে এই ঠিক একই ব্যাপার, মিডিল ল্যামেলা। এই মিডিল ল্যামেলাটা কিসের কাজ করে? এটা সিমেন্টিংয়ের কাজ করে। দুটো উদ্ভিদ কোষকে জয়েন করতে সাহায্য করে। এই মিডিল ল্যামেলা কিন্তু প্রথম তৈরি হয় উদ্ভিদ কোষ সেল ডিভিশন হওয়ার সময়। প্রথম যেটা তৈরি হবে সেটা হচ্ছে মিডিল ল্যামেলা। তাহলে এমন কী ধরনের উদ্ভিদ কোষের প্রকারভেদ আছে জানি। এমন উদ্ভিদের নাম বলতে পারো, বা এমন উদ্ভিদের কোষ আছে যার বাইরে, সব উদ্ভিদ কোষের বাইরের আবরণের একদম সবার বাইরে থাকে কি মিডিল ল্যামেলা। তাহলে এমন কি উদ্ভিদ কোষ আছে যার বাইরে মিডিল ল্যামেলা থাকে না? বাইরে থাকে হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল। ভাবতে থাকো, যদি উদাহরণ জানা থাকে আমাকে বলবে যে এমন কোন কোষ আছে যার বাইরের একদম শেষ যে অংশ সেটা হচ্ছে মিডিল ল্যামেলা নয়, কিন্তু সমস্ত উদ্ভিদ কোষের বাইরের অংশ হচ্ছে মিডিল ল্যামেলা। যাই হোক, তাহলে উন্নত মানের এনভেলপযুক্ত নিউক্লিয়াস বুঝতে হবে। এখানে কি থাকছে? নিউক্লিওলাস, নিউক্লিওরেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপোর, নিউক্লিয়ার, সবগুলোই বলেছি মনে হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন। সেই জন্য এটা অর্গানাইজড। এবং শুধু অর্গানাইজড নয়, এখানে ডিএনএর সঙ্গে হিস্টোন আছে, যেটা প্রোক্যারিওটে ছিল না। বারবার রিপিট, দেখো সবসময় পড়ার সময় না আমরা কম্পেয়ার করি। হিস্টোন আছে, সেই জন্যই সে ক্রোমাটিন ফর্মেশন করে। কারণ কি? নিউক্লিওজোম তৈরি করে। ক্রোমাটিন যেই কনডেনসেশন হয়ে যায় তখন সে ক্রোমোজোম তৈরি করতে পারে। প্রোক্যারিওটিকে এটা সম্ভব নয়। নেক্সট কি বলছে এনসিইআরটি? ইন অ্যাডিশন ইউক্যারিওটিক সেল হ্যাভ এ ভ্যারাইটি অফ কমপ্লেক্স লোকোমোটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, লোকোমোটরি সাইটোস্কেলেটাল অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার।
এই দুটো সম্পর্কে আলোচনা করব, একদম এরকম রাউন্ড করে বুঝি নাও। তাহলে ইউক্যারিওটিক সেলের প্রোটোপ্লাজম মুভ করতে পারে, ভ্যারাইটি অফ কমপ্লেক্স লোকোমোটরি সিস্টেম থাকতে পারে, সেগুলো কি সিলিয়া ফ্লাজেলা এগুলো থাকতে পারে। এবং সিলিয়া ফ্লাজেলা হচ্ছে যেটা আমি বললাম, এটা কিন্তু এনসিটিনা এখানে বলেনি, 9+2 ওরিয়েন্টেশন, তাহলে লোকোমোশনে সাহায্য করছে। এবং এগুলো আমরা দেখতে পাবো কি যে উন্নত এবং অনুন্নত উভয় প্রকার ইউক্যারিওটিক কোষও দেখতে পাই আমরা। উন্নত যদি যেমন মনে করে স্পার্ম, হিউম্যান স্পার্ম, এই সিলিয়াটা কিন্তু কখনোই আমরা পাবো না কোথায় না, প্রোক্যারিওটিকে সিলিয়া পাবো না, ইউক্যারিওটিকে এই দুটোই থাকবে। সাইটোস্কেলেটন মেড আপ অফ মাইক্রোফিলামেন্টস, মেনি মাইক্রোটিউবুলস অ্যান্ড মাইক্রোফিলামেন্টস। এই দুটো প্রোটিন দিয়ে কি তৈরি করে না, জাল তৈরি করছে, একদম প্রোটিন নেট জাল তৈরি করে। আমি একটু উদাহরণ দিই, যার যার বাড়িতে মিক্সার গ্রাইন্ডার আছে, মিক্সার গ্রাইন্ডারে কি করে মায়েরা, এরকম মিক্সার গ্রাইন্ডার এরকম কাটার মতো কি একটা থাকে, এরকম যদি মিক্সার গ্রাইন্ডারটা হয়, তার মধ্যে যা ফেলবে, এই মিক্সার গ্রাইন্ডারের কাঁটাটা যেই ঘোরা শুরু করবে সঙ্গে সঙ্গে টোটাল যে প্রোডাক্টগুলো সবই ঘোরা শুরু করবে। কারণ এই অংশটাই, এই যে ভেতরের যে অংশটা, এটাই কিন্তু হচ্ছে ইউক্যারিওটিক কোষে, এই অংশটাই হচ্ছে ফিলামেন্ট বা নেট, মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি। ওকে, সেই জন্য কিন্তু এই ইউক্যারিওটিক সেলের এই যে মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবুলস, এগুলো মূলত কি স্কেলেটাল স্ট্রাকচার, সাইটোস্কেলেটাল স্ট্রাকচার। দেখো এনসিইআরটি কিন্তু বিশেষ কিছু বলেনি, কমপ্লেক্স বলেছে, ভ্যারাইটি অফ কমপ্লেক্স লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার। লোকোমোটরি বলতে চলন পাবে, তাহলে সিলিয়া ফ্লাজেলা, আর সাইটোস্কেলেটাল স্ট্রাকচার মানে আমরা বুঝতে পারলাম মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টস দিয়ে এরা তৈরি। এবং এরাই কিন্তু যখনই চলন হয় তখন সাইটোপ্লাজমটা, মানে ভেতরের প্রোটোপ্লাজমের যে সাইটোপ্লাজম অংশ, সেটা মুভ করে। সেটা আবার দু প্রকার আমরা জানি, ক্লাস 9 থেকে পড়ে এসেছি না 10 থেকে পড়ে এসেছি খেয়াল নেই, রোটেশন আর সার্কুলেশন। এই রোটেশন অ্যান্ড সার্কুলেশন, এই দুটো কিন্তু ইউক্যারিওটিক কোষে হয়, প্রোক্যারিওটিক কোষে হয় না। সার্কুলেশন যেমন আমাদের হিউম্যান বডিতে সার্কুলেশন হয়, সার্কুলেশন মানে কি আর রোটেশন মানে কি? সার্কুলেশন হচ্ছে সেল ওয়াল বা সেল মেমব্রেনের বাইরের দিক দিয়ে এইভাবে ঘুরতে থাকবে টোটাল অংশ। আর সার্কুলেশন কি, তোমার রোটেশনটা কি, রোটেশনটা হচ্ছে বিভিন্ন ভ্যাকুয়ার অংশে এই পার্টে ঘুরতে থাকবে, আবার এখানে একটা ঘুরতে থাকছে, এগুলো রোটেশন। নেক্সট কি বলছে, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ অর্গানাইজড ইনটু ক্রোমোজোম। জেনেটিক ম্যাটেরিয়াল এর ক্ষেত্রে কী দিয়ে তৈরি, আমরা জানি ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, এবং তারা অর্গানাইজড, সেখানে নাইট্রোজেনাস বেস ফুললি অর্গানাইজড, এবং সেখানে হিস্টোন প্রোটিন থাকাতে নিউক্লিওজোম তৈরি হয়, নিউক্লিওজোমের কন্ডেনসেশন হয়, নিউক্লিওজোম ক্রোমাটিন ফর্মেশন করে, ক্রোমাটিন কন্ডেনসেশন হয়, এবং আলটিমেট তৈরি করে কি না ক্রোমোজোম। নেক্সট কি বলা হলো, অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। সমস্ত ইউক্যারিওটিক সেল একরকম নয়, হবে কেন? আরবিসি ভেতরে নিউক্লিয়াস নেই, সিপ টিউব ভেতরে নিউক্লিয়াস নেই, নিউট্রোফিল তার বিভিন্ন ধরনের নিউক্লিয়াসের চেহারা, ব্রাশ বর্ডার সেল, সেই ব্রাশ বর্ডার সেলকে আমরা দেখতে পাই কি এখানে বিভিন্ন টাইপ। সেই জন্য বলছে অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল, একই রকম নয়। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল, ইউক্যারিওটিক সেলের গঠনে যেমন একই রকম নয়, এবং তাদের অর্গানিজম ভেদেও তারা একই রকম নয়।
প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল আর ডিফাইন্ড অ্যাজ দ্য প্লান্ট সেল পজেস সেল ওয়াল। কত বলেছিলাম যে এনসিআরটি সিলেবাস, দেখো সিলেবাসের মতো বলে চলে গেছে। এই সেল ওয়াল এইটুকু বললে তো আমার হবে না, আমাকে আরও ডিটেলসে পড়তেই হবে, সেটা আমরা যাব। প্লাস্টিড অ্যান্ড লার্জ সেন্ট্রাল ভ্যাকুয়াল, মনে রাখতে হবে দিস ইজ দ্য ইউনিক ফিচার্স অফ প্লান্ট সেল হুইচ আর অ্যাবসেন্ট ইন অ্যানিম্যাল সেল। অন দ্য আদার হ্যান্ড অ্যানিম্যাল সেল হ্যাভ সেন্ট্রিওল হুইচ ইজ অ্যাবসেন্ট ইন প্লান্ট সেল। একদম। তাহলে কী কী? লাইসোজোমও কিন্তু লাইসোজোমও কিন্তু অ্যানিম্যাল সেলের ক্যারেক্টার এখানে থাকে। উদ্ভিদ কোষে থাকবে না আমি বলবো না, কিছু কিছু উদ্ভিদ কোষে থাকে এবং খুব কম পরিমাণে থাকে। আরও অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে যেগুলো আমরা একে একে আলোচনা করব। নেক্সট কী বললাম? লাইসোজোম অ্যান্ড সেন্ট্রিওল আর রেয়ারলি প্রেজেন্ট ফিউ প্লান্ট সেল, খুব কম থাকে। ইন প্লান্ট সেল দ্য ফাংশন অফ লাইসোজোম, কেন থাকে? ফাংশন অফ লাইসোজোম মেইনলি পারফর্ম বাই সেন্ট্রাল ভ্যাকুওল। এগুলো এনসিআরটির কথা নয় কিন্তু। তার মানে লাইসোজোমের কাজই হচ্ছে ডাইজেশনে হেল্প করা, কোষীয় বিপাকীয় এনজাইম সিক্রেশন করা, যেটা মূলত সেন্ট্রাল ভ্যাকুওলের মধ্যে কি থাকে? সেন্ট্রাল ভ্যাকুওলের মধ্যে থাকবে হচ্ছে সেল স্যাপ, এবং এই বাইরের যে আবরণটা সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। তার বাইরের আবরণটাকে আমরা বলবো টোনোপ্লাস্ট। এইখানেই কিন্তু কি করবে না, এরা লাইসোজোমের কাজটা করবে। সেন্ট্রিওলস আর ফাউন্ড ইন দ্য বেসাল বডি অফ ফ্লাজেলা অ্যান্ড সিলিয়া ইন লোয়ার ইউক্যারিওটিক সেল। দেখো, লোয়ার যে ইউক্যারিওটিক সেল সেখানে কিন্তু মেইনলি এই কি থাকবে? সেন্ট্রিওল কিন্তু উদ্ভিদেও থাকতে পারে, ঠিক আছে? কারণ ক্লামাইডোমোনাস, মনে করো ক্লামাইডোমোনাসের কথা তোমাদের মনে আছে, ক্লামাইডোমোনাস ইউক্যারিওটিক। তো ক্লামাইডোমোনাসের এই যে এইখানে থাকে হচ্ছে বেসাল বডির গোড়ায় থাকে হচ্ছে সেন্ট্রিওল, আর এখানে থাকে হচ্ছে এরকম ক্লোরোপ্লাস্টিড। তো এই যে সেন্ট্রিওল উদ্ভিদ কোষও আমরা দেখতে পাবো। দিস ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ এটা কোথায় দেওয়া আছে না? এনসিআরটিতে। তা অতএব এনসিআরটির এই ডায়াগ্রাম দিয়ে অনেক রকম কোশ্চেন করতে পারে। সব কিছু মুছে দিয়ে কোনো একটা জায়গা রাখলো, সেই জায়গাটা বলছি আমি পরে। তাহলে এটা দেখেই বুঝতে পারছি উদ্ভিদ কোষ। কী করে বুঝতে পারবো? ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রথম এবং প্রধান হচ্ছে সেল ওয়াল হুইচ ইজ মেইনলি মেড আপ অফ সেলুলোজ when only primary cell was is formed. Primary cell wall ফার্স্ট ফর্মেশন হবে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। তারপরে বিপাকীয় প্রোটোপ্লাজমের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন বস্তুর মাধ্যমে সেকেন্ডারি, তারপরে কখনো কখনো টার্সিয়ারি হতে পারে। তাহলে প্রাইমারি সেল ওয়াল কোথায় তৈরি হবে? ভেরি ইম্পর্টেন্ট। এই যদি মনে করো সেল মেমব্রেন হয়, তাহলে সেল মেমব্রেনের বাইরে থাকবে হচ্ছে প্রাইমারি, তার বাইরে থাকবে হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি, এর ভেতরে কিন্তু তৈরি হবে সেকেন্ডারি। প্রাইমারি অলওয়েজ বাইরের দিকে থাকবে। এগুলো পরে আমরা আস্তে আস্তে বুঝব। এটা একটা ক্যারেক্টার। ভ্যাকুওল, সে এখানে ভ্যাকুওল বলা হচ্ছে, এটা সেন্ট্রাল ভ্যাকুওল হবে, এবং একটি থাকবে বড় ভ্যাকুওল, সেন্ট্রাল ভ্যাকুওল। সেকেন্ড ক্যারেক্টার। থার্ড ক্যারেক্টার ক্লোরোপ্লাস্টিড বা প্লাস্টিড। ফোর্থ ক্যারেক্টার প্লাজমোডেসমাটা। এছাড়া যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টার আছে সেগুলো সবই উদ্ভিদ কোষে আছে। এখানে দেখো উদ্ভিদ কোষ বা প্লান্ট সেল হওয়া সত্ত্বেও লাইসোজোমটা দেওয়া আছে, তোমাকে কিন্তু বোকা বানাতে পারে। সব কিছু কোনো কিছু দিল না, শুধু এইখানে এ দিয়ে বলে দিল যে এই অর্গানেলটার নাম কি। তুমিও তোমার মাথায় আসতে পারলো না যে এই অর্গানেলটা কিন্তু লাইসোজোম হতে পারে, কারণ উদ্ভিদ কোষ তুমি দেখেই বুঝতে পারছো।
এখানেও কিন্তু বি চিহ্ন দিয়ে বলে দিতে পারে এটা কি। নতুন বইতে এখানে একটা লাল রং করা আছে নতুন বইয়ের ডায়াগ্রামে, সেই ডায়াগ্রামটা ভালো আসেনি বলে আমি নিয়ে নিই, ঠিক আছে। মানে এইখানে এই করা আছে মানে এই যে বেরিয়ে এসছে, ঠিক আছে। তো এই হচ্ছে প্লান্ট সেলের ক্রাইটেরিয়া। প্লান্ট সেলের মূল ক্রাইটেরিয়াগুলো আমরা আরও ডিটেলসে পড়ব। নেক্সট আমরা অ্যানিম্যাল সেল দেখব। অ্যানিম্যাল সেলেরটা কি, অ্যানিম্যাল সেল কী করে বুঝতে পারবো যেটা অ্যানিম্যাল সেল। অ্যানিম্যাল সেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রিওল, এটা দিয়ে দেখেই আমরা বুঝতে পারবো অ্যানিম্যাল সেল। লাইসোজোম অ্যানিম্যাল সেল, মাইক্রোভিলি অ্যানিম্যাল সেল। এছাড়া কি অ্যানিম্যাল সেল নেই? অ্যানিম্যাল সেল আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি পরপর ডিটেলসে যাব। তো এছাড়া যা যা বৈশিষ্ট্য দেখছি সেটা কমন, গলগি অ্যাপারাটাস বলো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়াস, যা যা আছে এটা ডিটেলসে বলে আমার বলতে বলতে সময় চলে যাবে, আসল পড়াটার মধ্যে ঢুকতে পারবো না। তো এই দুটো ডায়াগ্রাম খুব ভালো করে দেখে নেবো আমরা। এবার যেটা বলছি, যেটা এনসিইআরটিতে দেওয়া নেই কিন্তু বহুবার প্রশ্ন পড়েছে, বহুবার প্রশ্ন পড়েছে, আমাদের এখানে বুঝতে হবে ডিফারেন্সটা বুঝি। প্লান্ট সেল এবং অ্যানিম্যাল সেল কি? রিজিড শক্ত সেলুলোজিক সেল ওয়াল প্রেজেন্ট কার? প্লান্ট সেলের। আর এর হচ্ছে অ্যাবসেন্ট, আমরা জানলাম। প্লাস্টিড প্রেজেন্ট এক্সেপ্ট ফাঞ্জি, ফাঞ্জিতে প্লাস্টিড থাকবে না, প্লাস্টিড অ্যাবসেন্ট। বেশ। সেন্ট্রোজোম ইজ ইউজুয়ালি অ্যাবসেন্ট, মানে সাধারণত সেন্ট্রোজোম থাকে না, অ্যাবসেন্ট। হায়ার প্লান্ট সেলের ক্ষেত্রে কখনোই থাকবে না, এক্সেপ্ট লোয়ার মোটাইল সেল। এই যে কিছুক্ষণ আগে বললাম ক্লামাইডোমোনাস, ভলভক্স, তাদের ক্ষেত্রে থাকবে, তাহলে এক্সেপশন আছে। ইউজুয়ালি সেন্ট্রোজোম প্রেজেন্ট হেল্পস ইন ফরমেশন অফ স্পিন্ডেল ফাইবার। স্পিন্ডেল ফাইবার কখন তৈরি হবে না? অ্যামফিস্ট্রাল সেল ডিভিশনের সময়। সেল ডিভিশনের সময় যে স্পিন্ডেল ফাইবার তৈরি করবে সেটা তৈরি করবে হচ্ছে সেন্ট্রিওল থেকে আলফা এবং বিটা ট্যাবুলিন প্রোটিন। নেক্সট, সিঙ্গেল লার্জ সেন্ট্রাল ভ্যাকুওল ইজ প্রেজেন্ট, অবশ্যই থাকবে। টোনোপ্লাস্ট প্লাস সেল স্যাপ, এর মধ্যে হচ্ছে নন লিভিং। নন লিভিং কোনটা? সেল স্যাপ হচ্ছে নন লিভিং, ভেরি ইম্পর্টেন্ট। সেল স্যাপের সঙ্গে কিন্তু সাইটোপ্লাজমের কথাটা জুড়ে দেয়। সাইটোপ্লাজম, আমি রিপিট করছি, সাইটোপ্লাজম হচ্ছে লিভিং পার্ট, সমস্ত কেমিক্যাল বায়োকেমিক্যাল বিপাকীয় প্রক্রিয়াগুলো ওর মধ্যেই হয়। কিন্তু সেল স্যাপ হচ্ছে অনলি কেমিক্যাল, এটা হচ্ছে নন লিভিং পার্ট, একদম মনে রাখো। তাহলে টোনোপ্লাস্ট হচ্ছে তার আবরণ, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু সেন্ট্রাল, তাহলে সেন্ট্রাল ভ্যাকুওল ইজ ইকুয়াল টু টোনোপ্লাস্ট প্লাস সেল স্যাপ। সাইটোপ্লাজম লিভিং পার্ট, কভারিং মেমব্রেন ইজ সেল মেমব্রেন, বাট সেল স্যাপ কভারিং মেমব্রেন ইজ টোনোপ্লাস্ট। তাহলে সেল মেমব্রেন কভার করা থাকবে কার? না, কার কভার করা থাকবে? সাইটোপ্লাজমের। আর টোনোপ্লাস্ট কভার করা থাকবে হচ্ছে সেল স্যাপের বাইরে। এর ক্ষেত্রে কি হবে? মেনি ভ্যাকুওলস দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ছোট হয়। নেক্সট, সাইটোপ্লাজম ডিউরিং সেল ডিভিশন ইউজুয়ালি ডিভাইড বাই সেল প্লেট। এটা আমরা ডিটেলসে পরে পড়ব। সেল প্লেট মূলত ফর্মেশন করে কে? গলগি বস্তু। সেখানে কি কিছু তোমার হচ্ছে সেল ওয়াল ফর্মেশন ভেসিকেল তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে। সেল প্লেটের মাধ্যমে তৈরি হবে কি না? মিডিল ল্যামেলা। এটা আমরা ডিটেলসে বুঝবো, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এখান থেকে ফারো বা ক্লিভেজ কি হয় না, এই যদি অ্যানিম্যাল সেলটা হয়, অ্যানিম্যাল সেলটা মাঝখানে ফারো তৈরি হয়, এরকম ফারো তৈরি করে। আর এর ক্ষেত্রে কি হয়েছে না, এরকম প্রথমে ফ্র্যাগমোজোম এবং অন্য অন্য বস্তু তৈরি হয়ে পরে প্লেট তৈরি হয়েছে, তারপরে প্লেটটা মিডিল ল্যামেলার এই পাশে তৈরি হবে প্রাইমারি, এখানেও প্রাইমারি ওয়াল। পরে আরও ডিটেলস পড়ছি।
লাইসোজোম প্রেজেন্ট ইন লেস নাম্বার অর অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট বলাটাই শ্রেয়, লেসটা খুব কম আর কি, খুব, আর এরা মোর প্রেজেন্ট থাকে এবং খুব বেশি পরিমাণেই থাকে। কারণ লাইসোজোমের যে কাজটা আমরা জেনেছি জিরাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের লাইসোজোমটা ভেসিকেল হিসেবে কাজ করে, সুইসাইডাল ব্যাগ হিসাবে প্রাণীকোষের ক্ষেত্রে, এবং এর সমস্ত ফাংশন কে করবে না সেন্ট্রাল ভ্যাকুল উদ্ভিদ কোষের ক্ষেত্রে। জেনারেলি এই কোষগুলো উদ্ভিদ কোষ সাধারণত বড় হয় আকারে অ্যানিম্যাল সেলের তুলনায়, আর এরা ছোটো হয় বেশ। ভেরি আইএমপি প্লাজমোডেজমাটা প্রেজেন্ট, প্লাজমোডেজমাটা কাদের বলা হয়? সাইটোপ্লাজমিক কানেকশন ইন বিটুইন টু অ্যাডজাসেন্ট সেলস, সাইটোপ্লাজমের সংযোগ দুটো পাশাপাশি কোষের, আমরা পরে ডিটেলস পড়ব। এখানে অ্যাবসেন্ট। মিডিল ল্যামেলা এখানে প্রেজেন্ট। দেখো আমরা যখন সেল অ্যানিম্যাল সেল আর প্লান্ট সেলের পার্থক্য করি তখন এত ভাবি না, কিন্তু দেখো কত পার্থক্য বের করেছি টেনে টেনে। অ্যাবসেন্ট বাট ডেসমোজোম অ্যান্ড গ্যাপ জাংশন মে প্রেজেন্ট, কার ক্ষেত্রে না প্লান্ট সেল। তাহলে মিডিল ল্যামেলা এখানে থাকবে না, কিন্তু মিডিল লেভেলার যে কাজটা সেটা ডেসমোজোম হিসাবে ডেসমোটিউবুলস হয়, ডেসমোজোম থাকবে, ঠিক আছে। নেক্সট, নিউক্লিয়াস ইউজুয়ালি নিয়ার পেরিফেরি। কেন নিয়ার পেরিফেরি, বাইরের দিকে কেন? নিউক্লিয়াসকে বলছে নিয়ার পেরিফেরি, আসলে জায়গাটা কভার করে রাখছে হচ্ছে সেন্ট্রাল ভ্যাকুয়াল, যার জন্য একে এক সাইডে নিয়ে যাচ্ছে ডিউ টু ভ্যাকুয়াল, আর এটা মোটামুটি মাঝখানেই থাকে, সেন্টারে থাকবে। মাইটোকন্ড্রিয়া জেনারেলি স্ফেরিক্যাল গোলাকার হয়, আর এখানে টিউবুলার হয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, সব ক্ষেত্রেই নয় কিন্তু, আর এদের ক্ষেত্রে স্ফেরিক্যাল হবে। প্লান্ট সেলস আর ক্যাপেবল অফ ফর্মিং অল দ্য অ্যামাইনো অ্যাসিড, কোএনজাইম অ্যান্ড ভিটামিনস। প্লান্ট সেলের মধ্যে সমস্ত রকমের অ্যামাইনো অ্যাসিড, কোএনজাইম এগুলো তৈরি হয়, সেই জন্য আমরা প্লান্ট সেলকে ফুড হিসাবে ব্যবহার করতে পারি। এবং শুধু তাই নয়, অ্যামাইনো অ্যাসিড এবং ভিটামিনস এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। অ্যানিমাল সেল ক্যান নট ফর্ম অল দ্য অ্যামাইনো অ্যাসিড, সব অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না কোএনজাইমস এবং ভিটামিনস। দেয়ার ইজ নো কন্ট্রাক্টাইল ভ্যাকুল, কন্ট্রাক্টাইল ভ্যাকুলে সংকোচী গহ্বর যা কোষীয় চলনে সাহায্য করে, যেমন আমরা প্যারামোসিয়ামের ক্ষেত্রে দেখতে পাবো এরা কি অকার পাম্প এক্সেস ওয়াটার পাম্প করে বের করে দিতে পারে। স্পিন্ডিল ফর্মড ডিউরিং সেল ডিভিশন ইজ অ্যানেস্টাল, মানে সেন্ট্রিওল ছাড়া সাইটোস্কেলেটন থেকে স্পিন্ডিল তৈরি হয়, সেন্ট্রিওল থাকে না বলে এদের স্টার ফর্মেশনকে বলা হয় অ্যানেস্টাল। আর এখানে যেহেতু তৈরি হয় এর মাধ্যমে অ্যাম্ফিস্টাল বলা হয়, সেন্ট্রিওলের মাধ্যমে হয়, উভয় দিক দিয়ে। অ্যাম্ফি কেন? বোথ কথাটা বলা হচ্ছে, অ্যাম্ফিস্টাল অ্যানেস্টাল। যদি প্রাণী কোষ হয়, প্রাণী কোষ যদি হয়, ভালো করে বোঝো, তাহলে আগেই এখানে দু মিনিটে দুটো সেন্ট্রিওল চলে গেছে, তাহলে এখান থেকে তৈরি হবে কন্টিনিউয়াস ফাইবার আর হচ্ছে ক্রোমোজোমাল ফাইবার। এই ক্রোমোজোমকে তোরা আটকালো, ক্রোমোজোমাল ফাইবার অ্যাস্টাল রে, আর যখন ভাগ হয়ে যাবে তার মাঝখানে তৈরি হবে ইন্টারজোনাল, মানে এই ক্রোমোজোমটাই যখন ডিভাইড করবে তখন অপত্য ক্রোমোজোম নিয়ে, তখন তার মাঝখানেও কিন্তু আবার অ্যাস্টাল, তাকে বলে ইন্টারজোনাল। এগুলো কোনটা সংকোচন কোনটা প্রসারণ, আসলে কোনটা ডিসোসিয়েশন করে কোনটা অ্যাসোসিয়েশন হয়, এইখানেই আমরা পড়ব। আবার বলছি টার্মগুলো মনে রাখো, জি টি পি ক্যাপ হবে যখন অ্যাসোসিয়েশন হবে, বৃদ্ধি পাবে, আর জি ডি পি ক্যাপ হবে যখন সেটা ভাঙবে। তার মানে এটার থেকে যখন জিটিপি হচ্ছে তখন এখনও ফসফেট বেরিয়ে যাচ্ছে, পাইরোফসফেট, এই ভাঙন হবে, তাহলে আলফা এবং বিটা টিউবুলিন প্রোটিন ভেঙে যাবে, তখনই কিন্তু সংকোচন হবে। এগুলো আমরা ডিটেলসে পড়বো পরে, এখন জাস্ট একটু আলোচনার মধ্যে থাকে। তো এতক্ষণ যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে অ্যাবসোলুটলি এনসিইআরটি।
তাহলে এনসিইআরটিতে আমি যেটা বলেছিলাম, এনসিইআরটি নাথিং বাট সিলেবাস। দেখো ওই এনসিইআরটির ওই কটা লাইন পড়ে তো তুমি সমস্ত কোশ্চেনের উত্তর দিতে পারবে না, তোমাকে আরও ডিটেলসে জানতে হবে। তো ডিটেলসে আমরা এবার ঢুকবো। এবার কিন্তু আমরা একদম সেলের ভেতরে ঢুকবো এই প্রসেসের মাধ্যমে। কোন প্রসেসের মাধ্যমে? এখন যা বলবো সেখান থেকে নিটেরও প্রশ্ন আসতে পারে, এইমস জিপমারেরও আসতে পারে। তার মানে এখানে একটু বোঝার প্রশ্ন থাকবে। প্রোটোপ্লাজম, দেখো প্রোটোপ্লাজম সম্বন্ধে তখন অত বেশি আলোচনা করি। প্রোটোপ্লাজম ইজ এ লিভিং সাবস্ট্যান্স শোয়িং নিউট্রিশন, মেটাবলিজম, গ্রোথ, ইরিটেবিলিটি। দেখো এই যে প্রোটোপ্লাজম এও কিন্তু নিউট্রিশন দেবে, সেলকে নিউট্রিশন দেবে, আলটিমেট বডিকে নিউট্রিশন দেবে। এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু মেটাবলিজম হবে, মেইনলি সাইটোপ্লাজমের মধ্যে। প্রোটোপ্লাজমের দুটো পার্ট, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের মধ্যে এই প্রোটোপ্লাজম গ্রোথ, বৃদ্ধি ঘটাবে এবং সেল ডিভিশনে সাহায্য করবে। এই প্রোটোপ্লাজম কিন্তু যে কোনো সেন্স অফ স্টিমুলাস গ্রহণ করতে পারবে। প্রোটোপ্লাজম তার জন্য ইরিটেট হয় এবং তার জন্য অনেক কমিউনিকেশন এজেন্ট আছে। প্রোটোপ্লাজমের পিএইচ, এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করো বাবা, এসছে 6.8, কিন্তু সাইটোপ্লাজমের কিন্তু পিএইচ অনেক বেশি এর থেকে, 6 সম্ভবত 9। কেন বেশি হলো? +-2 কেন বেশি হলো না, প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, যার জন্য এর পিএইচ কম। বোঝা গেল? আর সাইটোপ্লাজমে নিউক্লিয়াস থাকে না, যার জন্য পিএইচ বেশি। বেশ, কেন, কারণ, কি বৃত্তান্ত, এ প্রশ্ন কিন্তু তুমি করতেই পারবে না। তুমি বলবে এনসিইআরটি না, এসব কিছু বলতেই পারবে না। সাইটোপ্লাজম বলা আছে, প্রোটোপ্লাজম বলা আছে, অর্থাৎ তোমাকে জানতেই হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। মডারেট কন্ডাক্টর, দেখো ইলেকট্রিসিটি, যার জন্য আমরা শকড হই। হ্যাঁ, আমরা ইলেকট্রিক শক খাই কেন? কারণ এটা ইলেকট্রিক শক, কারণ হচ্ছে কন্ডাক্টর হিসেবে কাজ করে ডিউ টু প্রেজেন্স অফ বিভিন্ন ধরনের সল্ট, আয়ন এবং প্রোটিন থাকে, প্রোটিন নেগেটিভলি চার্জড, যার জন্য কিন্তু এরা কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারে। সেল কি হচ্ছে? সেল এনভেলপ প্লাস প্রোটোপ্লাজম, যা পড়েছি। সেল এনভেলপ ইজ ইকুয়াল টু, দেখো, সেল ওয়াল অ্যান্ড সেল মেমব্রেন। প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হচ্ছে 6.9, দেখো বেড়ে গেল, এটাও মনে রাখার দরকার। নিউক্লিয়াস হ্যাজ নিউক্লিক অ্যাসিড, যার জন্য প্রোটোপ্লাজমের পিএইচ কম। সাইটোপ্লাজম মাইনাস অর্গানেলি, ভেরি ইম্পর্টেন্ট, কয়েকবার পড়েছে। হায়ালোপ্লাজমকে ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড বলা হয়, কিন্তু প্রকৃত ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড নয়। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে একে ক্রিস্টাল ক্লিয়ার ফ্লুইড দেখা যায়নি, এখানে সাইটোস্কেলেটন পাওয়া গেছে। প্রোটোপ্লাজম ইজ ইকুয়াল টু সাইটোপ্লাজম আউটসাইড নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের আউটসাইডে প্রোটোপ্লাজমকে আমি দু হিসাবে কাজ করছি। কোন অংশ দিয়ে? প্লাজম মানে তরল অংশের দিক দিয়ে এখানে ভাগ করলাম। লিকুইড, প্রোটোপ্লাজম লিকুইডের একটা ভাগ হচ্ছে সাইটোপ্লাজম, যেটা হচ্ছে আউট অফ নিউক্লিয়াস থাকে, আর হচ্ছে নিউক্লিওপ্লাজম, যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিওপ্লাজম। ক্লিয়ার হয়েছে বুঝতে নিশ্চয়ই? তারপর নিউক্লিয়াসের মধ্যে যে তরল থাকবে সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর সাইটোপ্লাজমের তরলকে বলা হবে সাইটোপ্লাজম। নেক্সট, সাইটোসোল। দেখো একই কথা একটু অন্যভাবে। সাইটোসোল ইজ দ্য ফ্লুইড পোর্শন অফ সাইটোপ্লাজম। ফ্লুইড পোর্শনের মধ্যে থাকছে সাইটোপ্লাজম, সেটা 55%। সারাউন্ডিং অর্গানিক, বিভিন্ন অর্গানিকে যে কভার করে থাকবে যে সাইটোসোল, যে তরল অংশ, তার 55% টোটাল সোয়েল ভলিউমের। ইট ইজ দ্য সাইট অফ মেনি কেমিক্যাল রিয়াকশান, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান, মেনলি যেমন গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়ায় কি গ্লাইকোলাইসিস হয় সাইটোসোলে, মানে সাইটোপ্লাজমের তরল অংশে। ক্রেবস চক্র ঢুকে যাবে কোথায় না, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম
যেটা বলছে হায়ালোপ্লাজম, ক্লিয়ার ফ্লুইড হ্যাভিং সাইটোস্কেলেটন, যেটা আগে বললাম সাইটোস্কেলেটন দেখতে পাওয়া যায়। অ্যানাদার টার্ম ভেরি ইম্পর্টেন্ট, এটা এইমসে এসেছিল, মাইক্রোটিউবুলার ল্যাটিস। কাকে বলা হয় না হায়ালোপ্লাজম ক্লিয়ারলি সিন ইন ইলেকট্রন। এই যে হায়ালোপ্লাজমের মধ্যে ক্লিয়ার, লাইট মাইক্রোস্কোপে ক্লিয়ার দেখা যাবে, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে একে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে না, মানে সাইটোস্কেলেটন দেখা যাবে। সেল অর্গানিলি, তাহলে কী কী সাইটোপ্লাজম কী কী নিয়ে তৈরি হলো ভালো করে বোঝো। হায়ালোপ্লাজম এক, সেল অর্গানিল তার মধ্যে থাকবে দুই, এবং যেটা নন লিভিং পার্ট সেটা হচ্ছে ডিউটোপ্লাজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিউটোপ্লাজম টার্মটা মনে হচ্ছে তোমাদের কাছে প্রথম। ডিউটোপ্লাজম ইজ দ্য নন লিভিং সাবস্টেন্সেস প্রেজেন্ট ইন দ্য সাইটোপ্লাজম। হায়ালোপ্লাজম ইজ দ্য ক্লিয়ার ফ্লুইড অফ সাইটোপ্লাজম, and cell organelle is the little organ of cell present in cytoplasm. তাহলে এদিক দিয়ে সাইটোপ্লাজমের যদি ভাগ করি, অংশ দেখি, তাহলে এরকম অংশ দেখতে পাবো। দেখো বেস তোমাকে তৈরি করে ফেলতে হবে, তোমার আজকে ধারণাটা অনেকটা পাল্টে যাবে যে আমি কতটুকু জানতাম। কারণ এই জানাটা যদি না থাকে, পরবর্তীতে যখন আলোচনাতে আসবো তখন এই বেস থাকলে পরে তুমি কিন্তু নিট না এইমসে তুমি বেরিয়ে আসতে পারো। সেল অর্গানেলি অন দ্য বেসিস অফ ডিএনএ, দেখো সেল অর্গানেলি অন দ্য বেসিস অফ ডিএনএ আমরা ভাগ করছি কি, ডিএনএ প্রেজেন্ট একদম পরিষ্কার। দেখো সেল অর্গানেল, ডিএনএ হচ্ছে বস না, নিউক্লিয়াসের বস, এ হচ্ছে নিউক্লিয়াসের বস। বস কি এমনি ঘরে থাকবে? তাহলে তাকে দুটো মেমব্রেন দিয়ে তাকে আবরণ দিতে হবে। সেই জন্য মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড অ্যান্ড নিউক্লিয়াস অলসো পোজেস ডাবল মেমব্রেন। এবার ঘটনা হচ্ছে কেন এই নিউক্লিয়াসের পাশে স্টার চিহ্ন দিয়েছি। আমরা তো সেল অর্গানেলি পড়ছি হচ্ছে সাইটোপ্লাজমের, যেহেতু নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে, মানে সাইটোপ্লাজমের অর্গানেলি নয়, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুটো পার্ট প্রোটোপ্লাজমের, কিন্তু ডাবল মেমব্রেন বাউন্ডেড। সেই জন্য বলতে হবে নট এ পার্ট অফ সাইটোপ্লাজম। নিউক্লিয়াস কিন্তু নট এ পার্ট অফ সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ইজ দ্য পার্ট অফ প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম ইজ দ্য পার্ট অফ প্রোটোপ্লাজম। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড এবং নিউক্লিয়াস এদের হচ্ছে ডাবল মেমব্রেন থাকে। মেমব্রেন আবার ভাগ আছে, মেমব্রেনের কী ভাগ আছে না পোরাস, ডাবল মেমব্রেন, পোরাস মানে ছিদ্র। দেখো নিউক্লিয়াসে কি থাকে, ছিদ্র থাকে, নিউক্লিয়াসের মেমব্রেনে এরকম ছিদ্র থাকে, যার মধ্যে থেকে এরকম ডাবল মেমব্রেনের মাঝে মাঝে এরকম ছিদ্র থাকে, যার মধ্যে থেকে আমরা জানি এমআরএনএ, আরএনএ, আরআরএনএ, টিআরএনএ সব তৈরি হয়ে বেরিয়ে আসে। নিউক্লিয়াসের মধ্যে হবে। ইনার মেমব্রেন ইনফোল্ডস দেখা যায়, ইনভ্যাজিনেশনের অর্থ হচ্ছে ইনফোল্ডস, কার? মাইটোকন্ড্রিয়া। এমটি মানে মাইটোকন্ড্রিয়া, না বুঝতে পারলে লিখে নিও, সিএইচএল মানে ক্লোরোপ্লাস্টিড। ইনভ্যাজিনেশন কীরকম ইনভ্যাজিনেশন? এই যদি মাইটোকন্ড্রিয়াটা হয়, এটা তো ডাবল মেমব্রেন, এই মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের মেমব্রেনে এরকম ইনফোল্ডিংস দেখতে পাবো, ভেতরে এরকম পরপর ঢুকে গেছে। এই অংশগুলোকে আমরা কি বলি? ক্রিস্টি। এগুলোকে বলি ক্রিস্টি। এই ক্রিস্টিতেই রেসপিরেটরি চেইন থাকে বসে, ঠিক আছে। এখানে F1 পার্টিকেলস এবং আদার্স যে সমস্ত তোমার যে ক্রোমাটিন, সাইটোক্রোম সব ওখানে বসে থাকছে, ইনভ্যাজিনেশন থাকছে। কিন্তু ক্লোরোপ্লাস্টিডের কিন্তু দুটোই হচ্ছে স্মুথ, বাইরেরটাও এবং ভেতরটাও। দেখো তিনটেই ডাবল মেমব্রেন, ডাবল মেমব্রেনের মধ্যে পার্থক্য দেখো, বোঝো। এগুলো সব কিন্তু আমরা পরে পড়বো, এখানে কিন্তু বুঝে নিলাম। পোরাস ডাবল মেমব্রেন কার থাকতে পারে, ইনভ্যাজিনেটেড ডাবল মেমব্রেন কার থাকতে পারে, আর স্মুথ ডাবল মেমব্রেন কার থাকতে পারে। ডিএনএ অ্যাবসেন্ট, তাহলে ডিএনএ কাদের? অল অর্গানেলি, অল আদার অর্গানেলিস পজেস আইদার সিঙ্গেল মেমব্রেন, অল আদার, ঠিক আছে, অর উইদাউট মেমব্রেন। উইদাউট মেমব্রেন হচ্ছে রাইবোজোম অ্যান্ড সেন্ট্রোজোম অনলি। তাহলে বাকি পড়ে রইল কি? অ্যাবসেন্ট। সমস্ত সিঙ্গেল মেমব্রেন মানে মেমব্রেন থাকবে না, মেমব্রেন লেস
অর্গানলি রাইবোজোম আর সেন্ট্রোজোম, এছাড়া আর কেউ নেই। আমাদের তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, বুঝতে একদম ক্লিয়ার হয়ে গেল তো? কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো ডাবল মেমব্রেন হচ্ছে, ডাবল মেমব্রেন বাউন্ডেড হচ্ছে তিনটে, তার মধ্যে দুটো থাকে সাইটোপ্লাজমে, একটা হচ্ছে নিউক্লিয়াস, ভালো করে বুঝতে হবে। সিঙ্গেল মেমব্রেন বাউন্ডেড হচ্ছে অনেক, সেটা কার থেকে মাইনাস করব না, মেমব্রেনলেস রাইবোজোম অ্যান্ড লাইসোজোম, সরি সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, রাইবোজোম। বাকি পড়ে রইল কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, পারক্সিজম, লাইসোজোম, যা যা আছে পুরো সব। নেক্সট প্লান্ট সেল। প্লান্ট সেল যদি হয় তাহলে সেল ওয়াল প্লাস সেন্ট্রাল ভ্যাকুল প্লাস প্রোটোপ্লাজম, এই তিনটে অংশ নিয়ে আমরা প্লান্ট সেলকে দেখতে পাই। সেল ওয়াল তিনটে পার্ট, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, টার্সিয়ারি সেল ওয়াল কোনো কোনো ক্ষেত্রে থাকে, এবং মিডিল ল্যামেলি ইজ দ্য পার্ট অফ সেল ওয়াল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রেখো, মিডিল ল্যামেলি ইজ দ্য পার্ট অফ সেল ওয়াল। সেকেন্ডারি সেল ওয়াল S1, S2 অ্যান্ড S3 তিনটে আছে, তার মধ্যে থিক সবচেয়ে বেশি থিক S2। সেন্ট্রাল ভ্যাকুওল সেল স্যাপ প্লাস টোনোপ্লাস্ট, টোনোপ্লাস্ট হচ্ছে ভ্যাকুওলের যে মেমব্রেন তার নাম। প্রোটোপ্লাজম, প্রো মানে আমরা জানি হচ্ছে প্রিমিটিভ, এবং প্লাজম মানে হচ্ছে লিকুইড। ফার্স্ট টাইম অফ কে করেছিল কটে, এটা মনে রাখতে পারলে রেখো এইমসের জন্য। টার্মটাকে ইউজ করেছিল জেই পোরকেঞ্জি, এটা কিন্তু পড়েছে কয়েকবার 1840-তে, ফর ফর্মেটিভ সাবস্টেন্স অফ এমব্রায়ো, এমব্রায়ো থেকে এটা উনি করেছিলেন। দুজারদিন গেভ সার্কোডি টার্ম অফ প্রোটোপ্লাজম। দুজারদিন কী নাম করেছিল প্রোটোপ্লাজমের, একটা নাম করেছিল সার্কোডি। হেনস্টেইন প্রপোজ দ্য টার্ম প্রোটোপ্লাস্ট। দেখো প্রোটোপ্লাস্ট একজন, এগুলো কিন্তু বারবার বলছি, এখন যে পেজটা আমি দেখাচ্ছি এটা মূলত কিন্তু এনসিআরটি বলছি কেন, মূলত কিন্তু নিটের জন্য নয়, এইমসের জন্য। এখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন পড়েছে বলেই আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে এগুলোকে ইন্ট্রোডিউস করেছি নোটে। হুগো ভন মোয়েল emphasizes the importance of protoplasm in cell division, ঠিক আছে। হি অ্যাপ্লাইড প্রোটোপ্লাজম টার্ম টু প্লান্ট সেল। প্লান্ট সেলে কে করেছিল টার্মটা দিয়েছিল, তাহলে হুগো ভন মোয়েলি। জুলিয়াস হাক্সলি স্টার্টেড দ্যাট দ্য প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ। ফিজিক্যাল বেসিস অফ লাইফ কে হচ্ছে জুলিয়াস হাক্সলি বলেছিল, এবং প্রোটোপ্লাজম টার্ম ডিফাইন করেছিল অ্যাজ দ্য material basis of life. Protoplasm refers to the substance which the cell is made and includes all parts of the cell. এই টোটালটা কিন্তু এইমস অ্যান্ড জিপমারের জন্য। Protoplasm is the workshop where all the life activities are carried on. দেখো protoplasm is made up of two parts, nucleus and cytoplasm। তাহলে এইটাই হচ্ছে লিভিং পার্ট, এখানে ঘটবে না, তাহলে কোথায় ঘটবে? and is the only part of organism that is truly alive. The protoplasm theory proposed Max Schultz. Deutoplasm is used to describe the substance formed by the protoplasm. These are non-living, আগেই আলোচনা করেছি, ম্যাটেরিয়াল অফ সেল। এক্সাম্পল রিজার্ভ ফুড, অ্যালকালয়েড, এগুলো কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইট। অ্যালকালয়েড অলওয়েজ সেকেন্ডারি মেটাবোলাইট, মানে একটা মেটাবলিজমের মাধ্যমে তৈরি করার পরে তার আবার যখন মেটাবলিজম হয় তখন। এবং সেল ইনক্লুশন, এইগুলো সমস্ত যত সেল ইনক্লুশন মেইনলি আর্গ্যাস্টিক সাবস্টেন্সেস, তার আরেক নাম হচ্ছে ডিউটোপ্লাজম। তার যে তরল অংশটা থাকবে তাকে বলবো আমরা ডিউটোপ্লাজম,
মনে থাকে যেন। প্রোটোপ্লাজম এই যতগুলো বলছি এখন সবই কিন্তু মূলত হচ্ছে এইমস অ্যান্ড জিপমারের জন্য। প্রোটোপ্লাজম ইজ এ পলিফেজিক ভেরিয়াস ফেজ, অনেক রকম ফেজ থাকে, কলয়েডাল, নেট আপ অফ অনলি ওয়াটার অ্যান্ড প্রোটিন। ওয়াটার এবং প্রোটিন থেকেই তৈরি হয় কলয়েডাল নেচার। কলয়েডাল ব্যাপারটা আমরা এমনি যখন বলি কলয়েডাল যে সলিউশন, কলয়েডাল সলিউশনটা কি অনেকটা আমরা বোঝাতে পারি যে তুমি যদি মা যখন ভাত রান্না করে, ভাত মোটামুটি তুমি ধরে রাখো এরকম, ভাত রান্না করার পরে যে ফ্যান বা মাঠটা হয় সেটা যদি দেখবে ভাতের মানে চালের কিছু অংশ জলের মধ্যে লেগে থাকে, সেটা থিতিয়ে পড়তে অনেক সময় লাগে। ক্লয়েডাল হচ্ছে ঠিক ওই রকম টাইপের জিনিস। ওয়াটার প্লাস প্রোটিন এই দুটো অংশ ছাড়া ক্লয়েডাল হতে পারে না। ক্লয়েড ফ্লুইড অলওয়েজ মেড আপ অফ ওয়াটার অ্যান্ড প্রোটিন। তাহলে এগুলো ক্লয়েডাল সিস্টেম। পিএইচ কত? 6.8। 6.8 দেখো, প্রোটোপ্লাজমের পিএইচ হচ্ছে 6.8। পেরিফেরাল সেমি সলিড পার্ট হচ্ছে এক্টোপ্লাজম বা সাইটোজেল। সাইটোজেল মানে জেল যেটা অংশ বলেছিলাম, মানে এই যদি কোষটা হয় তার পেরিফেরাল পার্ট, এই যে পেরিফেরাল পার্ট এটা একটু ঘন হয়, সেমি সলিড হয়, এটাকেই বলা হচ্ছে এক্টোপ্লাজম। এটা এই সাইটোপ্লাজমকে বলা হচ্ছে সাইটোজেল। আর এই সেন্ট্রাল নিউক্লিয়াসের পাশে, এই যে নিউক্লিয়াসের এই পাশে যে অংশ চারপাশে যেটা থাকবে তাকে বলা হবে এন্ডোপ্লাজম, সেটাকেই বলা হবে সাইটোসল। সেটা হচ্ছে লিকুইড পার্ট। ভেরি ভেরি আইএমপি, দারুণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, আবার প্রশ্ন হতে পারে। হেলা সেল, হেলা কথাটা এসছে কার? হেনরিটা ল, একটা পেশেন্ট, এক মহিলা, তার নাম হচ্ছে হেনরিটা ল। সেটা পাওয়া গেছে তার ম্যালিগন্যান্ট টিউমার হয়েছিল, অবটেন করেছিল। কে করেছিল? হলো একজন সায়েন্টিস্ট জর্জ গে। সে এটা জর্জ গে 1951, দেখো কত বছর আগে, আজ থেকে প্রায় 71 বছর আগে আবিষ্কার করেছিল হেলা সেল। সেইগুলোকে ডেভেলপ করে এখনও যখনই কাজে লাগে এর এত কুইক পাত্রে রেখে দেওয়া হয়। যখন যখন কাজে লাগে সায়েন্টিস্টদের তখন বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন জায়গায়। এটাকেই আবার ক্যান্সারের বিভিন্ন ট্রিটমেন্ট করার সময় এই হেলা সেলের উপর সেই যে যে মানে ওষুধ বা মেডিসিন বা যাই ইউজ করুক না কেন সেটাকে অ্যাপ্লাই করার জন্য এই হেলা সেলকে বেছে নেওয়া হয়। তো হেলা সেলটা কি? হেলা সেল were obtained from malignant tumor carcinoma of cervix. Cervix means ভ্যাজাইনার যে আউটার পার্ট, সার্ভিক্স বলা, ইউটেরাইন ক্যান্সার হয়েছিল, ঠিক আছে? এই সার্ভিক্সের অংশ আমরা 12-এ পড়ব। অ্যান্ড নেমড হেলা সেল, নেম কার থেকে এসছে? হেনরিটা লয়ের পাশ থেকে পাওয়া গেছিল পেশেন্টের নাম। কেমিক্যাল কম্পোজিশন অফ প্রোটোপ্লাজম, এখানে তোমার একটু দ্বন্দ্ব বাজবে। আমি যে পয়েন্টগুলো দিচ্ছি সেগুলো অ্যাবসলুটলি সায়েন্টিফিক পয়েন্ট, কিন্তু এনসিইআরটিতেও দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এটা দেওয়া আছে বায়োমলিকুল চ্যাপ্টার। বায়োমলিকুল চ্যাপ্টারে এই পার্টটা দেওয়া আছে, কেমিক্যাল কম্পোজিশন অফ প্রোটোপ্লাজম। আমি এখানে বলছি, ওখানে বলেছে কেমিক্যাল কম্পোজিশন অফ সেল। প্রায় একই হবে, শুধুমাত্র প্রোটোপ্লাজম বলতে কি বুঝি? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। আর সেল বলতে বুঝি সেল কভারিং এবং প্রোটোপ্লাজম। তাহলে এই যে কম্পোজিশনগুলো কিছুমাত্র অংশ একটু বেশি থাকবে যদি অ্যানিম্যাল সেল হয়, তাতে কম থাকবে প্লান্ট সেলে। তাতে অ্যানিম্যাল সেল যদি হয় তাতে কম থাকবে, মাইনাস বলছি, মানে কম থাকবে। আর প্লান্ট সেল যদি হয় তাতে বেশি থাকবে কি? কার্বোহাইড্রেট। কারণ প্লান্ট সেলের বাইরে আমাদের কি থাকে না? সেল ওয়াল। তা আমরা একটু দেখি কি। ফার্স্ট, কার্বোহাইড্রেট হচ্ছে 1%, কিন্তু এখানে কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে 3%। দেখো তোমাকে এইবার আমি এটা কেন ওখান থেকে টেনে এনেছি, তুমি যদি দেখো যে 3% আছে, এটাকেই টিক মারবে।
কারণ ভ্যারি করে। আমি যে কার্বোহাইড্রেটটা বলছি এটা ইন্টারন্যাশনালি এটা অর্গানাইজেশন মানে কম্পোজিশন। প্রোটিন হচ্ছে 10-20%, প্রোটিন মোটামুটি দেখো 10-15%, প্রায় এক। এবং লিপিড 2-3%, লিপিড দেখো 2%। তাহলে তোমাকে কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটটা অনেকটা চেঞ্জ করছে। এখানে যে কার্বোহাইড্রেটটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা প্ল্যান্ট সেলের, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াটার 75-85%, এখানে 70-90%, মানে হ্যাভক রেঞ্জটা দিয়ে রেখেছে। তোমাকে কিন্তু যদি 70-90% এর মধ্যে যেটা পড়বে সেটাই দেবে। যদি এরকম থাকে 70-90 তাহলে তুমি তাই দেবে, ঠিক আছে। আর নিউক্লিক অ্যাসিড এটা আমাদের এখানে আলোচনার নয়, আর আয়নস আলোচনার নয় বলে আমরা দিইনি। এটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এনসিআরটির ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। নেক্সট কি 6 নম্বর পয়েন্ট, ইট ইজ ইন্ডিকেট দ্যাট মেজর কম্পোনেন্টস আর ওয়াটার অ্যান্ড প্রোটিন। তাহলে এর মধ্যে দেখো এই দুটো ওয়াটার এবং প্রোটিন মেজর কম্পোনেন্টস হচ্ছে ওয়াটার এবং প্রোটিনস অফ প্রোটোপ্লাজম অফ সেল। এলিমেন্টস কোনটা হবে মেজর? সবাই ভাবতে পারবে আরে জল তো বেশিরভাগ জলই থাকে, তাহলে জল মানে H2O। তাহলে H2O হলে নিশ্চয়ই হাইড্রোজেনের পার্সেন্টেজ বেশি হবে না, অক্সিজেন বেশি থাকে। এদের হিসেবটা করা হয় নাম্বার হিসাবে না, অ্যাটমিক ওয়েট হিসাবে। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট অনেক বেশি, সেই জন্য সব থেকে বেশি পরিমাণ অক্সিজেন থাকবে হচ্ছে প্রোটোপ্লাজমে। সো প্রোটোপ্লাজম এক্সিবিট কলয়েডিয়াল নেচার। কেন প্রোটোপ্লাজম কলয়েডিয়াল ইন নেচার? ছোটোবেলার থেকে পড়ে এসেছি কলয়েডিয়াল নেচার, বিকজ প্রেজেন্স অফ মেজর পোর্শন ইজ ওয়াটার অ্যান্ড প্রোটিন অ্যান্ড বোথ কম্বাইন্ড উইথ ফর্ম কলয়েডিয়াল ইন নেচার। তাহলে এই দুটো বেশি থাকে বলে তাই হয়। এবার কলয়েডিয়াল যে নেচার, সেই কলয়েডিয়াল প্রপার্টিজ প্রোটোপ্লাজমের একটু পড়ি। সল হচ্ছে লিকুইড, জেল হচ্ছে সলিড স্টেট। কলয়েডিয়াল প্রপার্টি ব্রাউনীয় মুভমেন্ট থাকে, তোমরা ফিজিক্সে পড়বে, মলিকুল অলওয়েজ মুভ করবে। কলয়েডিয়ালে ইলেকট্রিক চার্জ থাকবে, কলয়েডিয়াল হলে কলয়েড পার্টিকেলস আর অলওয়েজ ইলেকট্রিক্যাল চার্জ, ঠিক আছে, এবং জেনারেলি নেগেটিভ চার্জ হয়। টেন্ডিল এফেক্ট মানে হচ্ছে লাইট যদি ফেলা হয় তাহলে তার ডিসপার্স করবে। রিয়াকশন অফ প্রোটোপ্লাজম মোস্টলি অ্যালকালাইন, কারণ এর পিএইচটা থাকে কোথায় প্রোটোপ্লাজম 6.8, তাই জন্যই অ্যালকালাইন হবে। নেক্সট কোহেসিভনেস, জড়িয়ে ধরা। কোয়ান্টিটি অফ ফর্মিং ইউনাইটেড হোল, সবকে ধরে প্রোটিন ওয়াটার আর ইউনাইটেড একদম যুক্ত থাকে, সেই জন্য কোহেসিভ। আমরা কোহেশন অ্যাডিশন থিওরি পড়েছিলাম না, সেই এখানে দুটো আলাদা বস্তু আটকে থাকে একসঙ্গে। ভিসকোসিটি তোমরা জানো, যেটাকে সান্দ্রতা বলা হয়, সান্দ্রতা ভিসকোসিটি অনেক নাম, এটাকে ইংরেজি করে লিখি সান্দ্রতা। স্টেট অফ বিইং থিক, স্টিকি অ্যান্ড সেমি ফ্লুইড কনসিস্টেন্সি ডিউ টু ইন্টারনাল ফ্রিকশন। যখন ইন্টারনাল ফ্রিকশন অফ ফ্লুইড হয় সেই, তাহলে কতগুলো নেচার কলয়েডিয়াল যখন হয় তার এতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকবে, ঠিক আছে।